সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন প্রবাসের কথা। আর এই প্রবাসের কথা আজকের পুরো সময়টা জুড়ে আমি আপনাদের সাথে আছি, আমি মুজাহিদুল ইসলাম শিমুল। সুপ্রিয় দর্শক, প্রবাসের কথা আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব রিজওয়ান উদ্দিন, যিনি জয়েন্ট সেক্রেটারি ফ্রান্স আওয়ামী লীগ। জনাব রিজওয়ান উদ্দিন, আপনাকে স্বাগত চ্যানেল এস এর প্রবাসের কথা অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম, অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন জনাব এম এ লিঙ্কন মোল্লা। জনাব এম এ লিঙ্কন মোল্লা, আপনাকে স্বাগত চ্যানেল এস এর প্রবাসের কথা অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, সুপ্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে প্রথমেই একেবারে আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের কাছে। আমরা শুনবো তাদের কথা, তাদের না বলা কথা। আমি প্রথমেই যেতে চাই জনাব এম এ লিঙ্কন মোল্লা, আপনার কাছে জানতে চাইবো, যিনি যুক্ত হয়েছিলেন ডেনমার্ক থেকে। জনাব লিঙ্কন মোল্লা, প্রথমেই আপনার কাছে জানতে হবে, যেহেতু করোনাময় একটা বিশ্ব আমরা পার করেছি এবং এখনো করছি, এবং করোনা প্রথম ধাপ গিয়ে এখন দ্বিতীয় ধাপে আমরা চলে আসছি, এবং সম্প্রতি আমরা করোনার ভ্যাকসিনও বাজারে ছেড়েছে বিভিন্ন দেশগুলো। তো আপনার কাছে জানতে চাই, ঠিক এই করোনাকালীন একটা সময়, লম্বা সময় পরিবারের সাথে ডেনমার্কে বসে কেমন কাটিয়েছিলেন, এবং ডেনমার্কের ঠিক করোনা পরিস্থিতিটা বর্তমানে কি অবস্থায় আছে? ধন্যবাদ সঞ্চালক মুজাহিদুল ইসলাম শিমুল ভাই, আপনাকে আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং চ্যানেল এস কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। যে প্রশ্নটি আপনি করেছেন, আসলেই মানে এটা মানে সারা বিশ্বে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এ ব্যাপারে আমরা সকলেই বেশ ভুক্তভোগী। বিশেষ করে গত এক বছর আমরা মনে হচ্ছে যে জীবন থেকে একটা বছর আমাদের সকলের নষ্ট হয়ে গেছে। এই একটা বছর বোধহয় আমরা কেউই মানে কাউন্ট করতে চাই না। তো আমি আসলে আলোচনার প্রথমে যে জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এটা বিজয়ের মাস, এবং একই সাথে মুজিব বর্ষ, এবং আজকে জাস্ট গতকাল বড়দিন চলে গেল, এবং আমাদের ডেনমার্ক সহ সারা ইউরোপ বা অন্যান্য দেশগুলোতে বড়দিনের যে এক আমেজ, অন্যান্য বারের মতো এই করোনার কারণে ঠিক তেমনটি মানে উৎসব মুখর হয়নি। তো করোনার যে পরিস্থিতি, আমি বলবো যে আসলে মোটেই এই পুরো বছরটি আমাদের জন্য খুব ভালো যায়নি। এবং আমার তো মনে হয়, যদি সত্যি কথা বলি, সেটা হচ্ছে আজকের এই ডিজিটাল যুগ যদি না হতো, বিশেষ করে এই যে আজকে আপনার সাথে আমি কথা বলছি ডিজিটালের মাধ্যমে, আজকের থেকে যদি 25 বছর পেছনে হতো, তাহলে আমার যা মনে হয় এই করোনার এক বছরে অনেক মানুষ লোনলি হয়ে মানে একাকিত্ব বোধ করে অনেক আত্মহত্যা করতেন। কারণ আজকে আমরা ঘরে বসে হলেও আমরা পত্রপত্রিকা, নিউজ বা মিডিয়ার যে যোগাযোগগুলো বা একজন আরেকজনের সাথে কন্ট্যাক্ট করার যে সুযোগটা পেয়েছি, আমাদের এদিক দিয়ে আমরা ওই মানে অন্য সাইডটা অনেকটাই ভুলতে পেরেছি। তা না হলে যে কি হতো, এটাই মানে আমার ধারণা যে সারা বিশ্বে আমরা খবর পেতাম অনেক দেশে। আমরা তো তবু বাঙালিরা আতিথ্য প্রায়ণ এবং সামাজিকভাবে বেশি যোগাযোগ আমাদের আছে একজনের সাথে আরেকজনের, কিন্তু এই যে ডেনিশরা যারা আছে, আপনারা জানেন যে ডেনমার্ক, এই সমস্ত দেশগুলোতে আপনার যারা একটু বয়স্ক, তারা কিন্তু পরিবারের সাথে থাকে না, অনেকেই একা থাকেন। এই যে মানে লোকগুলো, বৃদ্ধ লোকগুলো, ওনারা কিন্তু যদি এই সুযোগটা না থাকতো, আজকে ফেসবুক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সুযোগটা আছে, এই বা পত্রপত্রিকা পড়ার যে সুযোগটা আছে, টেলিভিশন দেখার যে সুযোগ আছে, বিভিন্ন চ্যানেলে যে সুযোগ আছে, এগুলো যদি না থাকতো, আমার ধারণা যে এই দেশে আমরা শুনতাম প্রতি মাসে অনেকেই হয়তো আত্মহত্যা করেছেন এই লোন মানে একাকিত্বের কারণে। অতএব আমি যেটা বলবো যে ডেনমার্কে আসলে একটি ছোট্ট দেশ, মাত্র 58 লক্ষ লোক। এখানে স্বাস্থ্য সেবা অত্যন্ত মানে উঁচু মানের, এবং ইভেন এই যে এখন যেমন আপনার 21 তারিখ থেকে পুরোপুরি লকডাউন চলছে, আগামী 3 তারিখ পর্যন্ত, জানুয়ারি 3 তারিখ পর্যন্ত। এই কদিনে মানে যারাই ঘরে আছে সবার মানে বেতন বলেন, মানে যত ধরনের সুযোগ সুবিধা আছে সব তারা ঘরে বসে পাচ্ছে। অতএব আর যে করোনার যে আপনার সংক্রমণের যে হার, আপনার এই দ্বিতীয় ঢেউয়ে অনেক বেড়েছে। মানে যেমন গতকালও প্রায় 3000-এর মতো সংক্রমিত হয়েছে, তবে মারা যাওয়ার অবস্থাটা খুবই কম, প্রায় আপনার 15 থেকে 20 জনের বা 25 সর্বোচ্চ এরকম দেখা যায়। জনাব লিঙ্কন মোল্লা, আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে ডেনমার্কে বাংলাদেশি কমিউনিটি
অবস্থা, তারা করোনা ইফেক্টেড কতটুকু হয়েছে, বাংলাদেশি কমিউনিটি ওখানে কতটুকু বড়, বা অর্থাৎ কি পরিমাণ বাংলাদেশি প্রবাসী ডেনমার্কে অবস্থান করছেন? হ্যাঁ, আসলে এই মানে যে যতটুকু আমরা জানি মোটামুটি আমাদের যোগাযোগ আছে বা বিভিন্ন মাধ্যমে এম্বাসির মাধ্যমে সর্বোচ্চ 1000-500 হবে আর কি। অনেকে বলে 6-7 হাজার, কিন্তু 5,000-এর মতো বাঙালি আছে। এবং তাও গত 6-7 বছরে এই সংখ্যাটা একটু বেড়েছে, কিন্তু পুরানো যারা আছে সেই সংখ্যা খুব একটা বেশি না। তো এখানে যারা করোনাতে মানে সংক্রমিত হয়েছে, তবে সুখের কথা হচ্ছে আজ পর্যন্ত কোনো বাঙালি ডেনমার্কে করোনার কারণে মারা যায়নি। তবে সংক্রমিত হয়েছে দ্বিতীয় ঢেউয়ে, মানে এই যে সম্প্রতি কিছু দিনে বেশ কয়েকজন, ধরেন অন্তত আমার জানা মতে 40-50 জনের মতো সংক্রমিত হয়েছে। তবে আল্লাহর রহমতে একটু একটু আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে আমরা জানি ইউরোপ এবং ইউএসএ তে যারা আছে সেখানে প্রচুর পরিমাণে অবৈধ অভিবাসী বাংলাদেশিরা রয়েছেন। ঠিক আসলে ডেনমার্কে অবৈধ অভিবাসী বাংলাদেশিরা আছেন কিনা, বা যদি থেকেও থাকেন, অবৈধ যারা তারা তার গভর্নমেন্টের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না করোনাকালীন সময়ে, ঠিক তাদের অবস্থা কেমন আছেন তারা জানতে পেরেছেন কিনা? জি না, এদিক থেকে আপনাকে একটি সুখবরই দিতে পারি, সেটা হচ্ছে যে ডেনমার্কে আমার জানা মতে কোনো অবৈধ লোক থাকে না। যদি 2-4 জন থেকেও থাকে, তেমন যোগাযোগ আমাদের সাথে ওইভাবে নাই, কিন্তু না থাকারই কথা, কারণ এমন কন্ট্রোল এই দেশটা, এবং এখানে অবৈধভাবে থাকার সুযোগও নেই। মানে অর্থাৎ আপনি যেই কারো ঘরে থাকবেন আপনি রেজিস্ট্রেশন করতে হবে, এবং পুলিশ এত তৎপর যে এখানে কোনোভাবেই অবৈধভাবে থাকার সুযোগ একদমই নেই। তবে আপনাকে আরেকটি কথা বলি যে এর আগে যখন করোনার পরিস্থিতি খুব খারাপ ছিল, তখন কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার এই প্রবাসীদের জন্য একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন, এবং এই প্রবাসীদের সহযোগিতাও করেছিলেন। সেই সহযোগিতার ব্যাপারটা আমাদের ডেনমার্কে দরকার হয়নি, কারণ এখানে ওই ধরনের বাঙালি কোনো সমস্যাও ছিল না, এবং ওই ধরনের কোনো অবৈধ বাঙালিও ছিল না এখানে, যার কারণে যে খুঁজে বের করে কাউকে সহযোগিতার দরকার হবে তেমনটি নাই। আমি একটু জনাব এম এ লিংকন মোল্লা, আমি আপনার কাছে আরেকটু জানতে চাইবো, আপনি যেটা বলছিলেন যে ডেনমার্কে ঠিক যারা বসবাস করে তাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন করা থাকে, এবং সেই রেজিস্ট্রেশন অনুসারে প্রত্যেকেই ট্রেসেবল, অর্থাৎ কে কোথায় থাকে প্রশাসন চাইলেই তাকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা জানি যে এই সরকার আসার পরে, বর্তমান সরকার আসার পরে বাংলাদেশের জনগণের যে ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড, যেটা এই ন্যাশনাল আইডি কার্ডটাকে স্মার্ট কার্ডে রূপান্তর করেছে, এবং সেটাকে ম্যাগনেটিক ভাবে সেটা স্মার্ট কার্ড হয়েছে। এই স্মার্ট কার্ড দিয়ে আপনি কি মনে করেন যে আসলে বাংলাদেশের জনসংখ্যা, আমরা যারা থাকি ঢাকা সিটিতে বা অন্যান্য সিটিতে, আমাদের লোকেশনকে এইভাবে ট্রেস করা সম্ভব কিনা, লাইক এস ডেনমার্ক? হ্যাঁ, অত্যন্ত সুন্দর প্রশ্ন, এবং আমরা সবাই চাই আসলে ভালো কিছু হোক। এবং অলরেডি বাংলাদেশে যখন আমি ডেনমার্কে আসি আজ থেকে 31 বছর আগে, তখন কিন্তু আপনি দেখবেন যে আমাদের কোনো পরিচয়পত্র বহির্বিশ্বে কিন্তু বিশ্বাসই করতো না যে এটা তোমার পরিচয়পত্র হতে পারে, যদিও আমরা পরিচয়পত্রটা ওখান থেকে আনতাম। কারণ তখন কিন্তু আজকের মতো এই যে স্মার্ট কার্ড এই ধরনের কিছুই ছিল না। তখন কিন্তু জাস্ট আমাদের একটা পাসপোর্ট ছিল, এবং সেই পাসপোর্টও আমাদের দেশের বিভিন্ন অনিয়মের কারণে তখন বিভিন্ন দেশের, ইউরোপের বিভিন্ন দেশের লোকজন আমাদের কোনো ডকুমেন্টসে তারা বিশ্বাস করতো না। আজকে কিন্তু এগুলি বিশ্বাস করে এই জন্য স্মার্ট কার্ড, এবং তাদের আমরা আপনাকে আরেকটু পরিষ্কার করে বলি, ইউরোপে অধিকাংশ দেশে একটা পার্সোনাল নাম্বার থাকে প্রতিটা মানুষের। সেই নাম্বারটা হচ্ছে এমন যে আপনার প্রথম জন্ম তারিখ, একদম জন্ম তারিখ, পরে আর 4টা সংখ্যা। ছেলেদের বেলায় হয় মানে বেজোড় সংখ্যা, মেয়েদের বেলায় জোড় সংখ্যা। তো এখানে কিন্তু যে কোনো অফিসে যান, ওরা কিন্তু জিজ্ঞেস করেন তোমার নাম কি, বা বাবার নাম কি, বা কোথায় থাকো সেটা না, ওরা বলে তোমার পার্সোনাল নাম্বার বলো। তো আমরা পার্সোনাল নাম্বার বললে আপনি যে কেউ আপনার ডিটেলস খুঁজে বের করতে পারে, যে কোনো কিছু। তো আমি মনে করি যে বাংলাদেশে যেই মানে এটা করছে, যে স্মার্ট কার্ডের বা ভোটার আইডির ব্যাপারটা, আমি সাধুবাদ জানাই, এবং এটা আসলেই মানে আমাদের দেশটা একটু পরে হয়তো অন্যভাবে আমি বলবো যে আসলে আমরা একটা সময়তে যে পরিচয় দিতে লজ্জা পেতাম, আজকে কিন্তু আমরা গর্ব করে বলি আমি বাংলাদেশের মানুষ। তো সুতরাং অবশ্যই আমি আশাবাদী স্মার্ট কার্ড। আপনি যেহেতু পরিচয় দিতে গর্ববোধ করেন, সেই জায়গা থেকে আপনাকে আরেকটা প্রশ্ন রাখতে চাই, যেটা আপনি সম্প্রতি জানেন যে আমরা এই বিজয়ের মাসে আমাদের বর্তমান সরকার যেই দলটি আসলে স্বাধীনতা যুদ্ধের সময় একটা নেতৃত্ব দানকারী একটা দল, এবং এই 16ই ডিসেম্বরই আমাদের সেই বিজয়টা অর্জিত হয়েছে, এবং এই ডিসেম্বর মাসেই আমরা দেখলাম
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার শত বাধা উপেক্ষা করে আমাদের একেবারে যেটা অসম্ভব ছিল স্বপ্নের পদ্মা সেতু করা নিজস্ব অর্থায়নে, এত বড় একটা প্রকল্প নিজস্ব অর্থায়নে বিশ্বের খুব কম দেশই সাহস করে করার মতো। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে এই বিজয়ের মাসে দৃশ্যমান হলো পদ্মা সেতু। ঠিক আসলে এই যে দৃশ্যমান, নিজের দেশের এত বড় একটা মেগা প্রকল্পকে দৃশ্যমান দেখে প্রবাসের মাটিতে থেকে ঠিক কেমন অনুভূতি হচ্ছে আপনাদের? না, এই ব্যাপারে তো আমি আবার বলবো যে বিজয়ের মাসে আরেক বিজয়, এবং আপনি এবং আজকের এখানে যারা দেখছেন সবাই কিন্তু জানেন যে আমাদের এই পদ্মা সেতু নিয়ে কত মানে ঘোলা জল মানে পানি করা হয়েছে আমাদের। তো দেখুন যে আজকে আবার একটা কথা বলি যে আমি যখন এখানে আসি তখন কিন্তু কেউ আমি মনে মনে সবসময় একটা কথা বলতাম যে জিজ্ঞেসটা অন্তত না করুক তুমি কোন দেশের নাগরিক। আজকে কিন্তু আমি উল্টো, অর্থাৎ আমি কিন্তু মানে ভীষণভাবে চাই যে কোথাও যখন যায় তখন যেন এই ডেনিশরা বা অন্যরা যেন এইটা না ভাবে যে আমি পাকিস্তান বা ইন্ডিয়া বা অন্য দেশের লোক। ওরা অন্তত আমাকে জিজ্ঞেস করুক যে তুমি কোত্থেকে আসছো, আমি গর্ব করে বলি। কারণ গর্ব করার মতো আজকের যে প্রধানমন্ত্রী আমাদের, ওনার কাছে আমরা পুরো জাতি ঋণী ভাই, সত্যি ওনার কাছে আমরা পুরো জাতি ঋণী। আজকে আপনি দেখেন এই পদ্মা সেতু নিয়ে আমাদের উপরে যে একটা মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল, সেই মিথ্যা অভিযোগটা আজকে আমরা পৃথিবীর বুকে আজকে বলতে পারি যে বাংলাদেশের উপরে অনেক সময় মিথ্যা অভিযোগ দেওয়া হয়, কিন্তু সেটা আমরা প্রমাণ করেছি যে ওটা মিথ্যা ছিল। এখন দেখুন যে এই জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে আজকে শুধু এটা না, তো আপনি শুধু পদ্মা নয়, আপনি এই রোহিঙ্গাদের ব্যাপারটা দেখেন। ডেনমার্কের জনসংখ্যার 1/5 আমরা জায়গা দিয়েছি এই রোহিঙ্গাদের আমাদের মানে বাংলাদেশে। অনেক ডেনিশরা যখন বলে যে তোমাদের দেশের লোকজন আইসা আমাদের ইউরোপে আশ্রয় চায়, এটা করে সেটা করে, আমরা বলি তোমরা কয়জন আশ্রয় দিয়েছো? আমরা দেখো তোমার কমপক্ষে 1.2 মিলিয়ন রিফিউজি আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি, এটা আমাদের মাথা উঁচু করে সারা বিশ্বে। আচ্ছা, তারপরে আসেন আপনি সমুদ্র বিজয় বলেন, আকাশ বিজয় বলেন, আজকে বাংলাদেশ যেভাবে মানে উপরের দিকে যাচ্ছে, এটার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা পুরো জাতি ঋণী। এবং বাংলাদেশি একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে এই বাহিরে আমরা গর্ব করে এখন মাথা উঁচু করে বলতে পারি যে বাংলাদেশ, ওই যে আগে যেটা বলা হয়তো এই ল্যান্ড অফ ন্যাচারাল ক্যাটাস্ট্রফি, শুধু ল্যান্ড অফ ন্যাচারাল ক্যাটাস্ট্রফি না, এখন আমরা সৃষ্টি করতে পারি, এখন অনেক কিছু করতে পারি, সেটা কিন্তু আমি একটু আপনার সাথে আরেকটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হলো যে আমরা রোহিঙ্গারা, আমাদের যে এত বড় একটা সংখ্যা রোহিঙ্গাদের যারা আমাদের রিফিউজি হিসেবে আছে, রিফিউজি হিসেবে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, এটা বিশ্বের দরবারে যেমন আমাদের সম্মান বহন করে, একই সাথে আমাদের জাতির জন্য এত বিশাল জনগোষ্ঠীর বা বহির্বিশ্বের একটা বিশাল জনগোষ্ঠীকে রাখা বাংলাদেশের এই ছোট রাষ্ট্রে, সেটা ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য কোনো নিরাপত্তা হুমকি বা বাংলাদেশিদের জন্য তাদের যে, কারণ আমরা কথাটা এই জন্যই বলছি যে তাদের ফিরে যাওয়ার যে বিষয়টি, সেটিও যদিও সরকার চেষ্টা করছে, কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তাদের ফিরিয়ে নেওয়ার জন্য, বাট সেটার তেমন অগ্রগতি আমরা গত কয়েক বছরে কিন্তু দেখতে পাচ্ছি না। বাট মিয়ানমার এটা নিয়ে অনেক তালবাহানা করছে। এই জায়গা থেকে বাংলাদেশের ভবিষ্যতে এদেরকে নিয়ে বাংলাদেশ কোনো সমস্যায় পড়বে কিনা আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই। না, অবশ্যই একটা সমস্যা সম্মুখীন হবে বাংলাদেশ। আপনাকে আমি বলি, কারণ বাহিরে থাকার কারণে এই অ্যাসাইলাম সিক যারা করে, আসলে বাংলাদেশে যে রোহিঙ্গারা আছেন ওনারা কিন্তু আমাদের দেশে রিফিউজি না, জাস্ট ওনারা বিতাড়িত নিজ দেশ থেকে। কিন্তু এটা কিন্তু ইউনাইটেড নেশনের হিসাব অনুযায়ী ওদের কিন্তু আমরা মানে রিফিউজি স্ট্যাটাস এখনো দেইনি বাংলাদেশে। কারণ একজনকে রিফিউজি স্ট্যাটাস দিতে হলে তাকে কিন্তু আপনি জোর করে আর তারা দিতে পারবেন না। তো আমি মনে করি তারা যেই স্টাইলে যে মানে পরিচয়ে বাংলাদেশে আছে, আমাদের বর্তমান সরকার পাশাপাশি আমরা যারা প্রবাসে আছি আমরা কিন্তু কাজ করি এই ব্যাপারে। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় লেখালেখি করি যে অন্তত তোমরা মায়ানমারকে চাপ দাও যাতে তাদের জনগণ তারা ফিরিয়ে নিয়ে যায়। আসলে এই যে রোহিঙ্গারা বাংলাদেশে আছে, বিশ্বাস করেন, কারণ এটা একটা বিরাট জনগোষ্ঠী, 1.2 মিলিয়ন, অলমোস্ট 12 লক্ষের মতো। তো 12 লক্ষ মানে ভিন্ন ভাষাভাষী, 12 লক্ষ ভিন্ন সংস্কৃতির মানুষ যখন এখানে থাকবে, তাদের কিন্তু
ইন্টিগ্রেট করতে অনেক কষ্টের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। এখন তাদের যেভাবে আইসোলেশন বা এক সাইড করে রাখা, আমরা যতদিন তাদের ফেরত না দিতে পারবো ওই ব্যবস্থা করতেই হবে, কারণ সারা বিশ্বে কিন্তু তাই করে। আজকে দেখেন ডেনমার্কও কিন্তু অনেক সময়, একটা সময়তে যখন ওই প্যালেস্টাইন বা বিভিন্ন দেশের সিরিয়ার রিফিউজিরা আসছিলেন, তারাও কিন্তু এরকম একটা ভিন্ন জায়গা বানিয়ে রেখেছেন যে ওদের আমরা ওই জায়গায় নিয়ে রাখবো। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এই মানে ওদের পার্লামেন্টে। তো আমি যেটা মনে করি যে আসলে এটা একটা বিরাট বড় ধরনের সমস্যা, কারণ আমাদের বাংলাদেশ এখনো কিন্তু আমরা খুব উন্নত দেশ না, এবং আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে তাদের সংস্কৃতি একমাত্র ওই যে বলি শুধু মুসলমান মানে পরিচয় ছাড়া আর কোনো কিছুতে তাদের সাথে আমাদের মিল নেই। অতএব আমি মনে করি এটার একটা সুরাহা করা উচিত। মায়ানমারের ব্যাপারে আমাদের সরকার সহ বহির্বিশ্বে যারা আছে, ইভেন আমরা যারা আছি, আপনারা যারা মিডিয়া আছেন, বারবার বেশি বেশি এগুলি প্রচার করতে হবে যে তাদের লোক তাদের ফেরত নিতে হবে এবং নিতে হবে একদিন। জনাব এম এ লিংকন মোল্লা, আমি একটু আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে যাব। যে আপনি জানি যে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতির পদে দায়িত্ব পালন করছেন, এবং ডেনমার্কে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পদে, বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আপনি অবস্থান করছেন। তো আসলে এই যে আপনি এই করোনাকালীন সময়ে আপনারা যারা প্রবাসী আছেন, আপনাদের প্রবাসীদের অনেক সহায়তা বাংলাদেশি যারা সাধারণ জনগণ আছে তাদের কাছে এসেছে, এবং বাংলাদেশ সরকারের সহায়তা আছেই, সেই সাথে আপনাদের সহায়তা এসেছে। আপনি যদি একটু জাস্ট বলতেন যে ডেনমার্ক থেকে আপনি যেখানে আছেন সেইখান থেকে আপনার এলাকার লোকজনের জন্য আপনাদের কোনো প্রবাসীর কোনো তহবিল আপনার এলাকায় এসেছে কিনা, বাংলাদেশে এসেছে কিনা? না, ধন্যবাদ। আসলে ওইভাবে আমরা এলাকা ভিত্তিক কখনোই কোনো সহযোগিতা ওইভাবে করি না, তবে কিছু কিছু ব্যক্তিগত ভাবে তো অবশ্যই করি। সেটা মানে কোনো সাংগঠনিক ভাবে ইয়া না। আর আমরা যেটা করি মাঝে মধ্যে, সেটা আপনাকে বলি, ধরুন আহত মুক্তিযোদ্ধা থাকতে পারে আছে বাংলাদেশে, কিছু যখন পত্রপত্রিকায় দেখি, সেখানে আমরা কিন্তু দলীয়ভাবে কিছু লোকজন ঐক্যবদ্ধ হয়ে মাঝে মধ্যে আমরা ওই, যেমন ধরেন আমরা জানলাম যে আপনি একটা স্ট্যাটাস দিচ্ছেন যে অমুক এক মুক্তিযোদ্ধা বা একজন মানে পঙ্গু মুক্তিযোদ্ধা আছেন যার এই অবস্থা, সেখানে আপনার সাথে যোগাযোগ করি, এরকম কিন্তু আমরা করেছি, অনেকবারই করেছি। এবং ব্যক্তিগতভাবে যেটা করি সেটা তো একান্তই আমার নিজের, সেটা করতেই হয়, কারণ আমরা যারা বাইরে থাকি। আরেকটা ব্যাপার আপনাকে বলি, আমরা যারা বাইরে থাকি, বিশ্বাস করেন বাংলাদেশে কিন্তু অনেক মিলিয়নাররা আছে, আমাদের চাইতে অনেক অনেক টাকার বেশি মালিক তারা, তাদের কাছে কিন্তু অনেকে যায় না, কিন্তু আমরা যেহেতু বিদেশে থাকি অনেকেই কিন্তু আমাদের লিখে বা একটু ওই হেল্প করেন, আমরা যতটুকু পারি সাহায্য করি, চেষ্টা করি। একটা জিনিস, একটা কথা সত্য হলো কি, আসলে আপনারা যারা প্রবাসে আছেন আপনারা হলেন যারা বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশি মানুষের যাদের সহযোগিতা প্রয়োজন, সরকারের পরবর্তীবারে আপনাদের কাছেই সেই ভরসার জায়গাটুকু, যে যারা প্রবাসে আছে তাদের কাছে চাইলে ফেরত দেবে না। কারণ একদিকে আপনারা রেমিটেন্স যোদ্ধা, শুধু রেমিটেন্স যোদ্ধা না, আপনারা মানবিক দিক থেকে প্রবাসে থেকে যখন আপনারা উন্নত জীবন ধারণ করেন, তখন কিন্তু স্বাভাবিকভাবে যারা বাংলাদেশে বসবাস করে তাদেরকে আপনারা অনেক ফিল করেন যে আসলে আমার আত্মীয় স্বজন গুণগ্রাহীরা তো ওখানে এই অবস্থায় আছে, ঠিক কেমন আছে জানার চেষ্টা করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনারা প্রবাসীরাই। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এবার আসলে আপনি যে দীর্ঘ একটা সময় ডেনমার্কে অবস্থান করছেন, প্রায় 30 বছরের উপরে আপনি অবস্থান করছেন, তো ঠিক ডেনমার্কে থেকে বাংলাদেশের আলো বাতাস, যখন যেই আলো বাতাস আপনি বেড়ে ওঠা, সেই আলো বাতাস ছেড়ে গিয়ে ডেনমার্কের মতো একটা মানে আইন শৃঙ্খলা এবং পরিপাটি একটা রাষ্ট্রে বসবাস করছেন, উন্নত একটা জীবন ধারণ করছেন, তো কখনো এই দুইটা জীবনের মাঝে কম্পেয়ার করলে কখনো মনে হয় কিনা যে আমি ভালো আছি বা বাংলাদেশের চেয়ে এখানে ভালো আছি? অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন, যেটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে আমাদের এই নিয়ে যুদ্ধ করতে হয়। আপনাকে ধন্যবাদ। আসলে দেখুন, আমি যখন ডেনমার্কে আসি তখন আমার বয়স 22, আর আজকে আমি 31 বছর যাবত ডেনমার্কে আছি। তো যে কথাটা আমি কিছুদিন আগেও, যে আমরা পাসপোর্ট নিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু মনে প্রাণে এখনো সেই বাঙালি রয়ে গেছি। এবং এই নিয়ে বাসায় বাচ্চারা এখনো বলে যে আসলে তোমার, ইভেন আমার দেশের বাড়ি বিক্রমপুর, যে তুমি তো এখন পর্যন্ত বিক্রমপুরের অ্যাকসেন্টে ত্যাগ করতে পারো নাই। আমি বললাম হ্যাঁ, সেটা পারবো না। হ্যাঁ, তা আমরা কিন্তু বিশ্বাস করেন এই 31 বছর আর 22 বছরের মাঝামাঝিতে আমরা সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছি। আমরা মানে
না পারতেছি পুরোপুরি বাঙালি হইতে, আবার না পারতেছি পুরোপুরি ড্যানিশ হইতে। এই যে আমাদের একটা প্রতিদিনের যে একটা যুদ্ধ, কারণ ওই যে আপনি যে কথাটা বললেন ভাই, প্রতিদিনের এই যে ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এই প্রতিটা ঋতুতে আমি এখনো ফিল করি বাংলাদেশের বাতাস। যে আমি যখন মানে এই শীতে, এই যে আজকে কিন্তু -3 এখন আমাদের ডেনমার্কে, এই -3 তো কিন্তু যদি এখন আমাকে বলেন যে বসন্তকালের একটু চিন্তা করেন, আমি চোখ বুঝে বসন্তকালে চিন্তা করলে আমার গায়ে বসন্তের বাতাস আমি ফিল করি। যখন ধান কাটা হয়, এই ধান কাটার আমেজ মানে ইগুলো আমি পাই, আলু তোলার ইয়া পাই। তো অতএব আমরা আসলে মাটির যে একটা গন্ধ, মাটির যে একটা গন্ধ সেটা পাওয়া যায়। আপনি একটু যদি আপনাকে বলতাম যে আমরা জানি যে আপনারা যখন পরিবার পরিজন নিয়ে বিদেশের মাটিতে থাকেন, তখন আপনাদের পরবর্তী যে প্রজন্মরা আছেন ওনাদেরকে আসলে ঠিক বাংলা ভাষার, আপনার পারিপার্শ্বিক কারণে এই বাংলা ভাষার চর্চাটা ওনাদেরকে ওইভাবে করা যায় না। তো ওই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই, আপনার যে ওখানে যে বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের জন্য পরবর্তী প্রজন্ম যারা ছোট বাংলাদেশি প্রবাসী, জুনিয়র বাংলাদেশি প্রবাসী যারা, তাদের জন্য বাংলা ভাষার সঠিক চর্চার কোনো ব্যবস্থা ডেনমার্কে আছে কিনা? না, ধন্যবাদ। আবার মানে এখনো মানে ওই ঘরে ঘরেই আমরা চেষ্টা করছি। এখানে বৈশাখী উদযাপন পরিষদ, বৈশাখী আনন্দধারা নামের সংগঠন আছে, ও প্রতি বছর বৈশাখী প্রোগ্রাম করে বাচ্চারা। এবং এই যে বিভিন্ন প্রোগ্রামগুলো যখন হয়, আমাদের বাচ্চারা কিন্তু বাংলাদেশের শাড়ি জামা কাপড় সবই পরেন। এবং ওরা এখন আমি বলবো যে ডেনমার্কের যে এই যে মানে আমাদের যে দ্বিতীয় প্রজন্ম, পরের প্রজন্ম যারা আসবেন, ওদের মধ্যে কিন্তু এখনো বাঙালির চর্চাটা মানে প্রচুর, বাংলাদেশের আমাদের সংস্কৃতির চর্চাটা প্রচুর হয়। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস এখন কিন্তু ডেনমার্কে স্থাপিত হওয়ার পরে এই তো 3 বছর হলো, না 5 বছর হয়েছে। তো এরপরে নিয়মিত এই যে বৈশাখী প্রোগ্রামগুলো বাঙালিদের নিয়ে করা হয়, ইন্ডিভিজুয়াল বিভিন্ন সংগঠনের মাধ্যমেও করা হয়। তো সেদিক থেকে আমি বলবো যে আসলে আমাদের এখানে যে সমস্ত ছেলেমেয়েরা আছেন, হয়তো আমরা বাঙালি বলেই এখনো আমাদের বাচ্চাদের আমরা বেশি চেষ্টা করি বাঙালি বানানোর জন্য আর কি। অর্থাৎ যেমন আমার 3 ছেলে মেয়ে খুব ভালো বাংলা জানে, ভালো মানে তারা নাচ গান করে, বাঙালি সংস্কৃতির সাথে তারা জড়িয়ে আছে। তো আমি বলবো যে মোটামুটি নিজেদের পারিবারিক ভাবে যতটুকু করা যায়। জনাব লিংকন মোল্লা, আমি একটু আপনার কাছে একটা ভিন্ন প্রসঙ্গে জানতে চাই, যেটা সেটা হলো যে সম্প্রতি আমরা দেখেছি ইউরোপ কান্ট্রি এবং আমাদের কান্ট্রি, আমাদের দেশের মধ্যে সবকটা জায়গায় এটা কম্পেয়ার করা হয় এবং সেই স্টাইলে আমাদের দেশে কিছু একটা শ্রেণী সেই স্টাইলে লাইফ স্টাইলকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আপনি যেটা কথা শুরুতে বলেছিলেন যে আসলে আপনাদের ডেনমার্কে মানুষজন যখন বয়স্ক হয়ে যায় তখন তারা সেপারেশন থাকে, তারা সেপারেটেড থাকে। এই যে সেপারেটেড থাকা, বাবা মাকে ডিটাচড হয়, এটা ইউরোপের সম্ভব, কারণ ইউরোপের সরকার তাদের সকল ধরনের বেসিক নিড গুলা ফিল আপ করছে, যেটা বাংলাদেশে সম্ভব না, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা সম্ভব না। আবার ইউরোপে যারা থাকে তারাও একটা বয়সে গিয়ে যখন লোনলি থাকে, নিজের ছেলে সন্তান থেকে দূরে থাকে, তারা সবকিছু পাচ্ছে, কিন্তু তাদের মধ্যে কি এক ধরনের শূন্যতা কাজ করছে কিনা এটা একটু বলবেন। সেই সাথে আরেকটু বলবেন যে আমাদের দেশে যে পরিবারকে ডিভাইডেশন হয়ে যাচ্ছে, সিঙ্গেল পরিবারে চলে যাচ্ছে, এটা আমাদের জাতির জন্য কতটুকু মঙ্গল বয়ে আনবে বলে আপনি মনে করেন? আবার ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আসলে আমি একটু মানে অন্যভাবে একটু বলতে চাই যে আমরা তো অনেক সময় টকশো গুলি শুনি, বাংলাদেশের অনেক আলাপ আলোচনাগুলিও শুনি। তখন দেখা যায় কিছু হইলে, যে কোনো ব্যাপারে কিছু হলেই ওই ইউরোপ, আমেরিকা বা সিঙ্গাপুরের উদাহরণ দেওয়া হয়। তো আমার মনে হয় এই জায়গাটায় 2টা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে কি, একটু রাজনৈতিক ভাবে যদি বলি যে দেখেন, যখন এই উদাহরণগুলো দেয় তখন কিন্তু আমরা আবার বলি যে বাংলাদেশের মতো কিন্তু ইউরোপে ওই ধরনের ঘটনাগুলি কখনোই আগে পরে ঘটে নাই। যেমন ধরেন বাংলাদেশে যা যা ঘটছে এর আগে, অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা, এরপরে যা যা ঘটছে এই মানে বঙ্গবন্ধু পরিবারের সাথে, এই ধরনের ঘটনার পরে যখন অনেক সময় আমরা বলি যে দেখেন ওখানে 2টা দল কি সুন্দর মিলেমিশে একসাথে কাজ করে, তখন কিন্তু এই যে উদাহরণটা দেওয়া হয়, তখন কিন্তু আবার আমার বলতে মনে হয় যে আসলে ডেনমার্কে কিন্তু কোনো রানীর এইভাবে মারা হয় নাই, বা ডেনমার্কে কোনো মানে অন্য দলের একজনকে এইভাবে নিশ্চিহ্ন করা হয় নাই, যে
ওখানে একসাথে মিলে কাজ করতে পারবে না। আমাদের দেশে যে সমস্যাগুলো আছে বিরাট সমস্যা একসাথে মিলে কাজ করার, কারণ অনেক গ্যাপ আছে। অর্থাৎ যেই দেশটা স্বাধীন হলো, এই যে আজকে বিজয়ের মাস, যেই দেশটা স্বাধীন হলো এই দেশটাকে আপনি মানেন না। আজকে জার্মানিতে যদি যান, নাজিদের কিন্তু এই রাইটস নাই রাজনীতি করার ওখানে। বা ডেনমার্কে যদি আজকে একটা লোক তার দেশের বিরুদ্ধে কথা বলে, তার তো জেলে থাকার কথা। কিন্তু আমাদের দেশে দেখেন তারা কিন্তু রাজনীতি করছে, তারা মন্ত্রী মিনিস্টার হয়েছে, তাদের গাড়িতে ফ্ল্যাগ উড়িয়েছে। হ্যাঁ, ঠিক এই যে ঘটনাগুলো, অর্থাৎ দুইটা পার্ট এমন ভাবে যাদের সাথে এরকম উদাহরণ পৃথিবীর আর কোথাও নাই। তাহলে সেখানে আমরা কথায় কথায় যখন ইউরোপ আমেরিকার সাথে তুলনা করব, আমি মনে হয় এটা একটু ভুল হয় আর কি। এগুলো একটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বললেন যে আসলে পারিবারিক গুলি, আমি বলি আপনাকে এই দেশের যারা বয়স্ক ওনারা অভ্যস্ত হয়ে গেছেন। কারণ যখন ছেলে মেয়েরা বড় হওয়ার পরে তারা ভিন্ন সংসার করে, মায়ের জন্মদিনে হয়তো দেখা গেছে মাসে একবার গিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে তাকে এক প্যাকেট চকলেট দিয়ে চলে আসে। কিন্তু আমরা তো ওই সংস্কৃতির লোক না। তো এখনো আমাদের এগুলি পীড়া দেয় যে আসলে এটা কেমন। তো বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে এটা আসলে অ্যালার্মিং। আমাদের পারিবারিক বন্ধন অনেক হয়ে যাচ্ছে, লুজ হয়ে যাচ্ছে, যেটা আমরা এখান থেকে ফিল করি। উচিত না এটা। আমাদের আসলে আমাদের যে একটা গৌরবের ব্যাপার, এখানে যখন ডেনিশরা বাংলাদেশ থেকে আসে আমাদের আতিথেয়তায় তারা মুগ্ধ হয়, তারা আমাদের ভীষণ প্রশংসা করে। হ্যাঁ, অথচ আমরা যদি ডে বাই ডে এইভাবে দূরত্ব করে ফেলি ফ্যামিলির মধ্যে, হ্যাঁ, ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমরাই আমাদের এই যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এগুলো আমরা লুজ করব। জনাব এম এ লিংকন মোল্লা, আপনার কথার সূত্র ধরেই জানতে চাইবো, যেটা বললেন বাংলাদেশিদের আতিথেয়তায় যারা এখান থেকে ডেনমার্কে যারা দেশে ফিরেছে তারা খুব প্রশংসা করে। আমাদের বাংলাদেশিদের এটা একটা নিজস্বতা, নিজস্ব সংস্কৃতির মধ্যেই রয়েছে যে বিভিন্ন সামাজিক বা ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে সেখানে ধর্ম মত নির্বিশেষে সবাই একসাথে থাকার, আমরা একসাথে হিন্দু বৌদ্ধ মুসলমান প্রত্যেকের উৎসবে কিন্তু প্রত্যেকের বাড়ি যাওয়া, বাড়ি যে একটা সম্প্রীতির যে বন্ধন সেই জায়গাটুকু, এবং হই হুল্লাড় করা, বিশেষ করে গ্রাম অঞ্চলে। ঠিক ডেনমার্কে বসবাস করে প্রায় আপনি 22 বছর বয়স থেকে এখন ডেনমার্কে চলে গিয়েছেন। এই যে আমাদের যখন এই সামাজিক অনুষ্ঠানগুলো চলে আসে তখন ডেনমার্কে বসবাস করে আপনার কি ফিল হয়? আপনার কি মনে হয় না যে ইস, যদি আবার ফিরে যেতাম আমার সেই বাংলার কোলে? ধন্যবাদ। ভীষণভাবে মনে পড়ে, ভীষণভাবে এগুলো অনেক মিস করি। যদি যেমন ধরেন শুধু ওইটা কেন, এই যে মাঝে মধ্যে এখন যে শীতের দিন মানুষ যখন খেজুর গাছের রসের হাড়ি নামানোর দৃশ্যর এগুলো আপলোড করে ফেসবুকে, খুব মিস করি যে এই যে ব্যাপারগুলো। দেখুন, আমি আরেকটা কথা বলি যে আমার বড় মেয়ে, সে এখন ইউনিভার্সিটিতে পড়ে, সে আমাকে গত বছর প্রস্তুতি নিচ্ছেন বৈশাখী দেখতে যাবেন বাংলাদেশের। সে বাংলাদেশের সাকরাইনের খবরও রাখেন যে সাকরাইনে ঘুরে উড়ানো হয়। সে বলে বাবা আমি যাব। সে কিন্তু গতবার করোনার জন্য টিকিট কেটেও যেতে পারলো না। তো এরকম কিন্তু আমরা এটা আমাদের এটা যে অতটুকু তাকে করতে পারছি। ঠিক আমি তো আরো বেশি, আমি ওই যে একটু আগে বললাম যে আমি প্রতিটা সিজন, প্রতিটা মাসের বাতাস আমি গায়ে অনুভব করি। তো অতএব এখানেও যতটা পারি, এখানে হয় মাঝে মধ্যে পূজা হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে যাই। আর ধর্মীয় প্রোগ্রাম যখন যেখানে হয় সেটাও যাই করি। আর ঈদের সময় তো আমরা ওই দুধের স্বাদ ঘোলে মেটানো এরকম আর কি। অর্থাৎ যতটা পারি, আপনারা যেমন বাংলাদেশে অনেক আত্মীয় স্বজন সবাই দেখাশোনা একসাথে ইটি করেন, আমরাও কিন্তু ঈদের সময় একবারই এই বাড়ি ওই বাড়ি যাই, পিঠার উৎসবের ব্যবস্থা করি, এগুলি করি। ঘরোয়াভাবেও হয় বা সমষ্টিগতভাবে হয়, আমরা করি। বাট সেখানে নিজের ভিতরে কোনো শূন্যতা কাজ করে কিনা? হ্যাঁ, অনেক শূন্যতা কাজ করে। কারণ আসলে যেটা ন্যাচারাল আর যেটা আর্টিফিশিয়াল, এই দুইটার মধ্যে একটু পার্থক্য তো বুঝে নেই। আমরা এখানে যেটাই করি সেটা হচ্ছে আমাদের ওই আর্টিফিশিয়াল অনেক কিছু করতে হয়। সব জায়গায় মনে হচ্ছে যে আমরা কেমন যেন একটা করার জন্য করা আর কি, দুধের সাথে ঘোলে মেটানো আর কি। ঘোলে মেটানো তেমনই আর কি। তারপরে পড়তে হয়। জনাব এম এ লিংকন মোল্লা, আপনার কাছে জানবো আরেকটা বিষয়, সেটা হলো যে আপনি অ্যাজ এ প্রেসিডেন্ট ডেনমার্ক আওয়ামী লীগ, তো যদি কখনো দেশের মাটিতে রাজনৈতিক কারণে দেশের ফিরে আসতে হয়, রাজনৈতিকভাবে সেটেল হতে হয়, ফিরে আসবেন কিনা? হ্যাঁ, এবং আমি অলরেডি ছেলে মেয়ে ফ্যামিলির কাছে অলরেডি ওদের
এভাবেই প্রস্তুতি করছি যে আমি শেষ সময়টা দেশেই থাকতে চাই। এবং মোটামুটি একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে এই যে আমরা যারা প্রবাসে আছি, অন্তত এই যে 31 বছর যে অভিজ্ঞতা, আমরা অনেক কিছুই মানে দেশে দিতে পারবো। এবং সেটা আল্লাহর রহমতে ওই আমাদের তো আর চাওয়া পাওয়ার কিছু নয়। আল্লাহ একটা মানুষের চলার জন্য যতটুকু দরকার সবই আল্লাহ দিয়েছে। এখন শুধু দেশে সবার সাথে একসাথে থেকে ভালো কিছু করতে চাই এবং করবো ইনশাল্লাহ। ওইটা ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা আছে, আমি দেশে গিয়ে রাজনীতির সাথে থাকবো। আমরা কথা বলতে বলতে একেবারেই আজকের আয়োজনের শেষ জায়গাতে চলে এসেছি। শেষ জায়গায় শেষ প্রশ্ন, আজকের এই আয়োজন সম্পর্কে আপনার মতামত? অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর আয়োজন। এই জন্য বলছি কারণ আসলে আপনাদের মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষ জানতে চায় প্রবাসের সম্বন্ধে। ইভেন অনেকে যারা ডেনমার্কে জিজ্ঞেস করে, ভাই ডেনমার্কে বেতন কেমন? ধরেন ওনার দোষ না, কারণ এগুলিতে আমরা অভ্যস্ত না বেতনের কথা বলে, কিন্তু তারপরেও এই যে জানাটা, ভাই কিভাবে আসা যায়, তো এই যে ব্যাপার প্রশ্নগুলো, এগুলি যখন আপনাদের মাধ্যমে হাজার হাজার লোক দেখবে, জানবে, এবং এই জিনিসগুলো ওনাদেরও কাজে লাগবে, এবং আমরাও বলতে পারি যে আসলে যেটাই করেন বৈধভাবে আসার মতো অনেক সুযোগ সুবিধা আছে এখনো ইউরোপে, এবং এখনো বৈধভাবে। তবে একটা কথা আপনার মাধ্যমে আমি একটু সবাইকে বলে দিতে চাই, আমাদের একটা বড় ধরনের ক্ষতি করছেন আমাদের তথাকথিত মোল্লারা। বিশ্বাস করেন, এই ইউরোপে যখন আমরা বিভিন্ন দেশে থাকি, আজকে বলেন ফ্রান্সে বলেন, যেখানেই বলেন, যখন বাংলাদেশে বসে ওই ফ্রান্সের এম্বাসি ঘেরাও করে, তখন এই দেশের লোকেরা আমাদের প্রতি যখন শোনেও বাঙালিরা এরকম মানে ফ্যানাটিক বা এই টাইপের, এটার জন্য আমাদের ক্ষতি হয়। তখন কি হয় জানেন, তখন দেখা যায় যে আমাদের দেশের লোকগুলোর জন্য যে কোটা থাকে বা যে আসার জন্য যে সুযোগটা, একটা মানে প্রতিটা মানুষেরই একটা মনের একটা ব্যাপার থাকে যে আসলে ওদের দুর্বলতা তৈরি হয়। হ্যাঁ, ওদের আমরা ভিসা দিব কি দিব না। তখন যখন মনে করে আরে ওই এই লোক তো আমাকে এম্বাসি ঘেরাও করছে, আমাদের বিরুদ্ধে গালিগালাজ করছে, 2 দিন পরে তো এখানে এসে তো সে জঙ্গির দায়িত্ব পালন করবে। অতএব সুতরাং আমাদের ব্যাপারে কিন্তু কঠোর বিভিন্নভাবে, মানে আমাদের দেশের উপর যে কঠোর যে নিয়ম কানুন গুলো আরোপ করা হয়, এটা কিন্তু আমাদের ভীষণ ক্ষতি করে। এজন্য আমি বলবো যে আসলে আমাদের সবারই বোঝা উচিত দেশের অন্তত যাতে ক্ষতি না হয়। কারণ আমরা শুধু রেমিটেন্সেই না, এই যে আজকে প্রবাসে এতগুলো লোক থাকাতে যেই রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হয়, এই আজকে রেমিটেন্সের কারণে 42 মিলিয়ন আমাদের রিজার্ভ, মানে অন্তত কিছুটা বাংলাদেশ সরকার তো প্রচুর করছে, তারপরে তো আমাদের কিছুটা অবদান আছে। কিন্তু এই জায়গাটায় যেন ওনারা মানে এই সমস্ত কর্মকাণ্ড করে, কারণ প্রতিবাদের অনেক ব্যাপার আছে। আপনি ফ্রান্স এম্বাসিতে প্রতিবাদ লিখুন, আপনি আমাদের ডেনিশ এম্বাসিতে প্রতিবাদ লিখুন, যেগুলি কাজ হবে, যেগুলি নিয়ে আলাপ হবে, কিন্তু ওগুলি নিয়ে আমাদের নেগেটিভ একটা প্রভাব পড়ে আমাদের উপরে। অতএব আমি আপনাকে ধন্যবাদ জানাই, এবং আপনার মাধ্যমে যারা দেখছেন সকলকে ধন্যবাদ, এবং আমাকে আবারও আমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে একেবারেই আজকের এই আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের প্রবাসের কথার এই আয়োজন। যাবার আগে বলে যেতে চাই, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবেন। সুপ্রিয় দর্শক, আবার দেখা হবে আগামীকাল এই সময়ে অন্য কোনো দেশের অন্য কোনো প্রবাসীদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।